নমস্কার বন্ধুরা, তাহলে সার্জিক্যাল স্ট্রাইক 2.0 আবার কি হবে? কাশ্মীরে সাডেনলি আবার টেররিস্ট অ্যাটাক শুরু হয়ে গেছে। আবার মনে করিয়ে দিচ্ছে একসময় 2012-13 সালে ঠিক যেরকম প্রত্যেক দিন আমরা শুনতাম সিজ ফায়ার ভায়োলেশন, কাশ্মীরে টেররিস্ট অ্যাটাক, সেই জিনিসটা হঠাৎ করে যেন আবার কানে বেজে উঠলো। 5 দিন ধরে লড়াই চলছে। জঙ্গিরা রীতিমতন গরিলা ওয়ারফেয়ার ট্যাকটিক্স চালিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখছে। ইন্ডিয়া ফার্স্ট টাইম ইসরায়েল থেকে আনা হেরন ড্রোন ইউজ করছে এই টেররিস্টদেরকে ফ্ল্যাশ আউট করতে। বাট একটা কোশ্চেন তো বারবার মনে আসছেই যে আর্মির এত সময় লাগছে কেন কয়েকজন টেররিস্টকে ফ্ল্যাশ আউট করতে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে নরেন্দ্র মোদী তিনি এত পিন ড্রপ সাইলেন্স এই বিষয়ে মেনটেন কেন করছে? 2019-এ কাশ্মীরে যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল তারপরেও নরেন্দ্র মোদী কিন্তু পিন ড্রপ সাইলেন্স মেনটেন করেছিল এবং এই পিন ড্রপ সাইলেন্স পরবর্তীকালে কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকে পরিণত হয়। এবারেও কি সেরকম কিছু হতে চলেছে? এই সমস্ত কিছু নিয়ে ইন ডিটেলসে আজকে আলোচনা করব। প্রথমেই আসি নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে একজন ইম্পর্টেন্ট মন্ত্রী হলেন রাজীব চন্দ্রশেখর। তিনি রীতিমতন তো হুমকি দিয়ে দিয়েছেন যে যুদ্ধ করতে চাও, নো প্রবলেম, তুমি যদি যুদ্ধ করতে আসো তাহলে তোমার সন্তানকে অন্য কেউ বড় করবে। কথাটা খুবই রাফ, কিন্তু এটা বলার পিছনেও কারণ আছে। তার কারণ বর্তমানে যে টেররিস্ট অ্যাটাক কাশ্মীরে চলছে তার পিছনে মদতদাতা পাকিস্তান, এটা আমরা 1000 বছর ধরে জানি। কিন্তু যে সিজ ফায়ার ভায়োলেশনটা এতদিন ধরে বন্ধ ছিল, হঠাৎ করে পাকিস্তানি আর্মি সেটা ডাইরেক্টলি শুরু করেছে টেররিস্টদের হেল্প করার জন্য। কিন্তু আপনার মনে সব থেকে বড় প্রশ্ন আসছে যে কেন পাকিস্তান হঠাৎ করে আবার এই জিনিসগুলো কেন শুরু করলো? টেররিস্ট অ্যাটাক আবার নতুন করে কেন হচ্ছে? এর পিছনে কারণটা কি? দেখুন, এর পিছনে 3টে কারণ আছে। এই 3টে কারণকে খুব দারুণভাবে অ্যানালাইসিস করতে হবে। দেখুন, একটা হচ্ছে G20-র ব্যাপারে আছে, আরেকটা হচ্ছে বর্তমানে পাকিস্তানে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে, মানে যে সরকারটাকে আপনি কেয়ারটেকার সরকার বলতে পারেন। তার কারণ পাকিস্তানে নেক্সট 6 মাসের মধ্যে ইলেকশন শুরু হবে। তার মানে কি পাকিস্তান এখানে ইন্ডিয়া হেট দেখিয়ে ইন্ডিয়াকে আক্রমণ করছে, ইন্ডিয়াকে আঘাত করছে, এটা দেখিয়ে কি তার মানুষের কাছ থেকে ভোট ছিনিয়ে আনবে? এছাড়াও লস্কর-ই তৈয়বার একজন টপ কমান্ডার যে হঠাৎ করেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে একটা মসজিদের ভিতরে মারা যায় এবং সেখানে নাকি র এবং আইবি জড়িত। কোনটা ডিটেলস একটু দেখা যায়। প্রথম কথা হচ্ছে এই যে আক্রমণটা সেটা 12 তারিখ থেকে শুরু হয়। সামনে 4 জনকে আপনি দেখছেন, এই সেই মহান আর্মি ম্যানরা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে। এবং যখন এই অ্যাটাকগুলো শুরু হয়, জাস্ট G20 শেষ হয়েছে, সারা পৃথিবী ইন্ডিয়াকে বাহবা দিচ্ছে সুন্দরভাবে G20-কে সাকসেসফুলি কমপ্লিট করা। তো সেখানে G20 সাকসেস দেখে পাকিস্তানের মিডিয়া তো পাকিস্তান সরকারকেই দুষছে। আর পাকিস্তান সরকার মানে কি? পাকিস্তানে তো একটাই সরকার আছে, সেটা হচ্ছে আর্মির সরকার। তার মানে আর্মি সেখানে একটা ইনসাল্টেড ফিল করেছে। তো আলটিমেটলি ইন্ডিয়ার উপর তো একটা রিভেঞ্জ নিতে হবে, ডাইরেক্ট যুদ্ধ তো করতে পারবে না, তো টেরোরিজমটা বেটার। এরপর আসি পাকিস্তানে বর্তমানে কেয়ারটেকার সরকার চলছে, মানে ইলেকশন। দেখবেন পাকিস্তানে সবসময় একটা ট্রেন্ড আছে, সেটা হচ্ছে কি ইলেকশনের আগে তাদের ইন্ডিয়ার প্রতি হেট সবসময় বেড়ে যায়। তাদের মন্ত্রীরা অলওয়েজ ইন্ডিয়ার এগেইনস্টে বিষ বাষ্প ছড়ায় যাতে পাকিস্তানের থাকা কিছু নির্বোধ মানুষের ভোট পেতে তারা পারে। এবং সেই জিনিসটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই যে টেররিস্ট অ্যাটাক আছে এর পিছনে এই ইলেকশনের ম্যাটারটা একটা বড় কাজ করছে। এরপর আসি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে আজ থেকে কয়েকদিন আগে রিয়াজ আহমেদ নামে একজন টপ লস্কর-ই তৈয়বার কমান্ডারকে মসজিদের মধ্যে কিছু আততায়ী গুলি করে মেরে ফেলে। এবং এই জিনিসটার সাথে অনেক খালিস্তানি যেসব টেররিস্ট হুটহাট করে মারা যাচ্ছিল সেইটার সাথে লিঙ্ক করছিল। এবং পাকিস্তান নিউজে একটা কথা ক্লিয়ার কাট বলা হচ্ছিল যে এটা ইন্ডিয়ার র অথবা ইন্ডিয়ার যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তারা করিয়েছে, কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে কিছু বলা হয়নি। যাই হোক, এটাও একটা কারণ হতে পারে। তার কারণ যেসব টেররিস্টরা আছে তারা খুবই ডিমোরালাইজ হয়ে গেছিল যে আমাদের একজন টপ কমান্ডার মারা গেছে। তো সেখানে পাকিস্তান আর্মির মদতে একটা প্রতিশোধের স্প্রিয়া নিয়ে এই কাজটা করতে পারে। আর ঠিক এই কারণেই পাকিস্তান আর্মি ইন্ডিয়াতে এই টেররিস্টকে পাঠানোর জন্য ইন্ডিয়ান আর্মির দিকে ফায়ারিং করছে বর্ডারের উপর থেকে। এইবার আসি পাকিস্তান আর্মির ব্যাপারে। পাকিস্তানের ব্যাপারে কথা বলবো আর পাকিস্তান আর্মির ব্যাপারে কিছু বলবো না, এটা তো হতেই পারে না। দেখুন, পাকিস্তানে ডেমোক্রেসি নেই সেটা জানি। পাকিস্তানের সরকার, সেই সরকারটা অ্যাকচুয়ালি পুতুল সরকার। সেখানে সরকার চালায় পাকিস্তানি আর্মি। পাকিস্তানি আর্মির ব্যাপারে যে কিছু বলবে তার অবস্থা কি হয় সেটা আমরা জানি। এবং এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে পাকিস্তানের এক্স প্রাইম মিনিস্টার ইমরান খান। ইমরান খান যেই না পাকিস্তানের আর্মির এগেইনস্টে কিছু বলেছিল তার অবস্থা বর্তমানে কি কম বেশি আপনারা জানেন। তো
এই যে ইন্ডিয়া আস্তে আস্তে গ্লোবাল লেভেলে তার নিজের নাম লেখাচ্ছে, যেটা পাকিস্তান পারছে না। সৌদি আরবের সাথে আমাদের এত মিত্রতা, ইউনাইটেড আরব এমিরেটসের সাথে আমাদের এত মিত্রতা, এগুলো পাকিস্তান আর্মি সহ্য করবে কি করে? তাদের মানুষরা তো ক্লিয়ারলি আজকাল ইন্টারনেটের যুগে দেখতে পাচ্ছে যে ইন্ডিয়ার সফলতা কত দূর চলে গেছে। সেখানে পাকিস্তান কি করছে? চাল ডাল গমের জন্য রেশনের লাইনে দাঁড়িয়ে আছে, ইলেকট্রিসিটি বিলের জন্য হাহাকার মারছে, বিকজ যার স্যালারি 20,000 তার বাড়িতে ইলেকট্রিসিটি বিল এসছে 25,000 টাকা। তাহলে আপনি কল্পনা করতে পারছেন যে এইটা কোনোদিন কিভাবে একটা মানুষ দেবে? এর মাঝে ইন্ডিয়ার তরফ থেকে কিছু মানুষ আবার কোশ্চেন করে যে দেখুন, পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক করতে গেলে আমাদের ক্রিকেট ম্যাচ খেলা উচিত। আবার একটা পক্ষ বলে যে না, ক্রিকেট ম্যাচ পুরোপুরি বয়কট করে দেওয়া উচিত। দেখুন, আমি এই ব্যাপারে কিছু বলবো না, জাস্ট একটা এক্সাম্পল দেবো। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, আমেরিকা রাশিয়ার তো কোনো যুদ্ধ চলছে না, কিন্তু একটা প্রক্সি ওয়ার চলছে। কিন্তু আমেরিকা তার প্রভাব খাটিয়ে অলিম্পিকের মতন মঞ্চ থেকে রাশিয়াকে সরিয়ে দিয়েছে। এবার আপনি নিজে বলুন যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হওয়া কি উচিত? যাই হোক, কোশ্চেনটা রেখে গেলাম। এই যে টেরোরিস্ট অ্যাটাকটা করেছে, এটা করেছে পাকিস্তান রেজিস্ট্যান্স ফোর্স। এরা কারা? এরা হচ্ছে লস্করি তাইবারি একটা পার্ট, এবং এটা তৈরি হয়েছিল যখন কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরিয়ে নেওয়া হয়েছিল। এরপর আসি সব থেকে বড় কোশ্চেনে, যেটা পাকিস্তান মিডিয়া আমাদেরকে নিয়ে মজা বলছে। সেটা হচ্ছে কি, কয়েকজন টেরোরিস্ট ঢুকেছে, তাদেরকে নিউট্রালাইজ করতে ইন্ডিয়ান আর্মির এত টাইম লাগছে, তার উপর 4 জন আমাদের আত্মবলিদান দিয়েছে। কোশ্চেনটা তো আপনার মনেও আসার কথা। দেখুন, প্রথম কথা হচ্ছে পাকিস্তান সিজ ফায়ার করছে, যেখানে ইন্ডিয়ান আর্মি একটা পোর্শন ব্যস্ত আছে। পাকিস্তান আর্মির অস্ত্র নিয়ে এরা ঢুকেছে, এবং এরা মোস্ট প্রবাবলি বেশিরভাগই পাকিস্তান আর্মিরই লোকজন। কিন্তু তাছাড়াও এরা জঙ্গলের মধ্যে হাইড আউট করে আছে। জঙ্গলে পাহাড়ে ঘেরা যে জায়গাটা অনন্তনাগ, সেইখানে বেটার পজিশন অলরেডি কিন্তু নিয়ে আছে। এছাড়া ইন্ডিয়ান আর্মি চায় না যে এই সামান্য টেররিস্ট গুলোকে মারতে গিয়ে আমাদের দেশপ্রেমিক কোনো সৈনিকের প্রাণ হারাক। এই কারণে আস্তে আস্তে চলছে। ঠিক আছে, প্রথমে ওদেরকে যে ফুড আছে, যে অস্ত্র আছে, সেগুলো যখন শেষ হবে তখন তো অলরেডি এই টেররিস্ট গুলো বাইরে আসতে বাধ্য হবে। তো ইন্ডিয়ান আর্মি এই জিনিসটা প্ল্যান করি, এই যে কাউন্টার অফেন্সিভ অ্যাটাকটা আছে এটাকে স্লো করেছে, এবং স্লো করে ওদেরকে তড়পিয়ে মারছে। এবং অলরেডি 3 থেকে 4 টেররিস্ট মারা গেছে। একাধিক এরিয়াতে এই নিউট্রালাইজিং এর কাজটা কিন্তু চলছে। তো এই ব্যাপারে কোশ্চেন তোলা একদমই ভুল হবে। এবার আসি নরেন্দ্র মোদীর ব্যাপারে। নরেন্দ্র মোদী এই অ্যাটাক যবে থেকে হয়েছে, এই অ্যাটাক নিয়ে কোনো কিছু বলেনি। তার মন্ত্রীরা বলেছে, কিন্তু সে কিছু বলেনি, এবং এটা নিয়ে প্রচুর কোশ্চেন হচ্ছে। কিন্তু আমার এই ক্ষেত্রে একটা কথা মনে পড়ে গেল যে পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল 2019 সালে, তখন নরেন্দ্র মোদী পরের দিনই একটা কন্ডেমনেশন দেয়। তারপর কিন্তু একদম তুমি পিন ড্রপ সাইলেন্স মেনটেন করছিল। ঠিক তার 10 দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক হলো। এইবারও দেখুন যে G20 শেষ হলো, এই টেররিস্ট অ্যাটাক শুরু হলো, এবং নরেন্দ্র মোদী একদম চুপ। উল্টে তাকে ক্রিটিসাইজ করা হচ্ছে। কেন? বিজেপি হেডকোয়ার্টারে G20 যে সফলভাবে কমপ্লিট করার জন্য একটা সাকসেস অনুষ্ঠান হয়েছে, সেখানে তিনি গেছিলেন। সেটা নিয়ে অনেক বিরোধী পার্টি অনেক তাকে নিয়ে মস্করা করছে যে দেখো, এদিকে আমাদের আর্মির জওয়ান মরছে আর উনি এনজয় করছেন। তারপরেও নরেন্দ্র মোদী একদম চুপ। এবং নরেন্দ্র মোদী যখন চুপ থাকে তখন পাকিস্তানের ভয় পাওয়া দরকার, তার কারণ এই মানুষটাকে প্রেডিক্ট করতে কেউ আজ পর্যন্ত পারেনি। এই কারণে আমি বলছি, তাহলে সার্জিক্যাল স্ট্রাইক 2.0 কি হতে চলেছে? পাকিস্তানে কিন্তু এরকম কথাবার্তা চলছে, এটা কিন্তু আমি বানিয়ে বলছি না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।